সকাল 7:30। শওকত সাহেব বারান্দায় উবু হয়ে বসে আছেন। তার সামনে একটা মোড়ায় পানি ভর্তি একটা মগ, পানির মগে হেলান দেয়া ছোট্ট একটা আয়না। আয়নাটার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে ঠেকা না দিয়ে তাকে দাঁড় করানো যায় না। শওকত সাহেব মুখ ভর্তি ফেনা নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে আছেন। দাড়ি শেভ করবেন। 45 বছরের পর মুখের দাড়ি শক্ত হয়ে যায়। ইচ্ছা করলেই রেজারের এক টানে দাড়ি কাটা যায় না। মুখে সাবান মেখে অপেক্ষা করতে হয়। এক সময় দাড়ি নরম হবে, তখন কাটতে সুবিধা হবে। দাড়ি নরম হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হবার পর শওকত সাহেব রেজার দিয়ে এক টান দিতেই তার গাল কেটে গেল। রক্ত মনে হয় কেটেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। শওকত সাহেব এক হাতে গাল চেপে বসে আছেন। কিছুক্ষণ চেপে ধরে থাকলে রক্ত পড়া বন্ধ হবে। ঘরে স্যাভলন ট্যাভলন কিছু আছে কিনা কে জানে। কাউকে ডেকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না। সকালবেলার সময়টা হলো ব্যস্ততার সময়, সবাই কাজ নিয়ে থাকে। কি দরকার বিরক্ত করে। এই এক মাসে 4 বার গাল কাটল। আয়নাটাই সমস্যা করছে। পুরানো আয়না, পাড়া নষ্ট হয়ে গেছে, কিছু পরিষ্কার দেখা যায় না। একটা ছোট আয়না কেনার কথা তিনি তার স্ত্রী মনোয়ারাকে কয়েকবার বলেছেন। মনোয়ারা এখনো কিনে উঠতে পারেনি। তার বোধহয় মনেও থাকে না, মনে থাকার কথাও না। আয়নাটা শওকত সাহেব একাই ব্যবহার করেন। বাসার সবাই ড্রেসিং টেবিলের বড় আয়না ব্যবহার করে। কাজেই হাত আয়নাটার যে পাড়া উঠে গেছে মনোয়ারার তা জানার কথা না। আর জানলেও কি সবসময় সব কথা মনে থাকে? শওকত সাহেব নিজেই কতবার ভেবেছেন অফিস থেকে ফেরার পথে একটা আয়না কিনে নেবেন। অফিস থেকে তো রোজই ফিরছেন, কই আয়না তো কেনা হচ্ছে না। আয়না কেনার কথা মনেই পড়ছে না। মনে পড়ে শুধু দাড়ি শেভ করার সময়। শোবার ঘর থেকে শওকত সাহেবের বড় মেয়ে ইরা বের হলো। সে এবছর ইউনিভার্সিটিতে ঢুকেছে, সেজন্যই সবসময় এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। শওকত সাহেব বললেন, মা ঘরে স্যাভলন আছে? ইরা বলল, জানি না বাবা। সে যেরকম ব্যস্তভাবে বারান্দায় এসেছিল সেরকম ব্যস্ত ভঙ্গিতেই আবার ঘরে ঢুকে গেল। বাবার দিকে ভালো মতো তাকালোও না। তার এত সময় নেই। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য শওকত সাহেব গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকালেন। আশ্চর্য কাণ্ড! আয়নাতে দেখা যাচ্ছে ছোট একটা মেয়ে বসে আছে, আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটা ফ্রক, খালি পা, মাথার চুল বেনি করা, দুদিকে দুটো বেনি ঝুলছে। দুটা বেনিতে 2 রঙের ফিতা, একটা লাল একটা সাদা। মেয়েটার মুখ গোল, চোখ দুটো বিষণ্ণ। মেয়েটা কে? শওকত সাহেব ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালেন। তার ধারণা হলো হয়তো টুকটাক কাজের জন্য বাচ্চা একটা কাজের মেয়ে রাখা হয়েছে। সে বারান্দায় তার পেছনে বসে আছে, তিনি হয়তো এতক্ষণ খেয়াল করেননি। বারান্দায় তার পেছনে কেউ নেই, পুরো বারান্দা ফাঁকা। তাহলে আয়নায় মেয়েটা এলো কোত্থেকে? শওকত সাহেব আবার আয়নার দিকে তাকালেন। ওই তো মেয়েটা বসে আছে, তার রোগা রোগা ফর্সা পা দেখা যাচ্ছে। পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা কি? মেয়েটা একটু যেন ঝুঁকে এলো। শওকত সাহেবকে অবাক করে দিয়ে মিষ্টি গলায় বলল, আপনার গাল কেটে গেছে, রক্ত পড়ছে। শওকত সাহেব আবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালেন। না, কেউ নেই। তার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? একমাত্র পাগলরাই উদ্ভট এবং বিচিত্র ব্যাপার ট্যাপার দেখতে পারেন। এই বয়সে পাগল হয়ে গেলে তো সমস্যা। চাকরি চলে যাবে, সংসার চলবে কিভাবে? শওকত সাহেব আয়নার দিকে তাকালেন না। আয়না হাতে করে ঘরে ঢুকে গেলেন। নিজের শোবার ঘরের টেবিলে আয়নাটা উল্টো করে রেখে দিলেন। একবার ভাবলেন ঘটনাটা তার স্ত্রীকে বলবেন। তারপরই মনে হলো কি দরকার, সবকিছুই সবাইকে বলে বেড়াতে হবে তা তো না। তাছাড়া তিনি খুবই স্বল্পভাষী, কারো সঙ্গেই তার কথা বলতে ভালো লাগে না। অফিসে যতক্ষণ থাকেন নিজের মনে থাকতে চেষ্টা করেন, সেটা সম্ভব হয় না। অকারণে নানান কথা বলতেই হয়। যত না কাজের কথা তার চেয়ে বেশি অকাজের কথা।
অফিসের লোকজন অকাজের কথা বলতেই বেশি পছন্দ করে। শওকত সাহেব ইস্টার্ন কমার্শিয়াল ব্যাংকের ক্যাশিয়ার। ক্যাশের হিসাব ঠিক রাখা, দিনের শেষে জমা খরচ হিসাব মেলানোর কাজটা অত্যন্ত জটিল। এই জটিল কাজটা করতে গেলে মাথা খুব ঠান্ডা থাকা দরকার। অকারণে রাজ্যের কথা বললে মাথা ঠান্ডা থাকে না, কেউ সেটা বোঝে না। সবাই প্রয়োজন না থাকলেও তার সঙ্গে কিছু খাজুর আলাপ করবেই। কি শওকত সাহেব, মুখটা এমন শুকনো কেন? ভাবির সঙ্গে ফাইট চলছে নাকি? আজকের শার্টটা তো ভালো পরেছেন, বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে। রঙে আছেন দেখছি। শওকত ভাই, দেখি চা খাওয়ান। আপনার স্বভাবটা কাউটা ধরনের হয়ে গেছে, চাটা কিছুই খাওয়ান না। আজ ছাড়াছাড়ি নেই। এইসব অকারণ অর্থহীন কথা শুনতে শুনতে শওকত সাহেব ব্যাংকের হিসাব মেলান। মাঝে মাঝে হিসাবে গন্ডগোল হয়ে যায়, তার প্রচন্ড রাগ লাগে। পুরো হিসাব আবার গোড়া থেকে করতে হয়। মনের রাগ তিনি প্রকাশ করেন না। রাগ চাপা রেখে মুখ হাসি হাসি করে রাখার ক্ষমতা তার আছে। মনের রাগ চেপে রেখে অপেক্ষা করেন কখন সামনে বসে থাকা মানুষটা বিদায় হবে। তিনি তার হিসাব ছাড়া আবার গোড়া থেকে শুরু করেন। খুবই সমস্যার ব্যাপার। তবে মাসখানিক হলো শওকত সাহেব আরও বড় ধরনের সমস্যায় পড়েছেন। ব্যাংকে কম্পিউটার চলে এসেছে, এখন থেকে হিসাবপত্র সব হবে কম্পিউটারে। চ্যাংরা একটা ছেলে, নাম সাজেদুল করিম, সবাইকে কম্পিউটার ব্যবহার করা শেখাচ্ছে। সবাই শিখেও গেছে, শওকত সাহেব কিছু শিখতে পারেননি। যন্ত্রপাতির ব্যাপার তার কাছে সবসময় অতি জটিল মনে হয়। সামান্য ক্যালকুলেটরও তিনি কখনো ঠিকমতো ব্যবহার করতে পারেন না, একটা বেড়াছাড়া হয়েই যায়। তাছাড়া যন্ত্রের ওপর তার বিশ্বাস নেই। তিনি যত দায়িত্বের সঙ্গে একটা যোগ করবেন, যন্ত্র কি তা করবে? কেনই বা করবে? ভুলভ্রান্তি করলে বড় সাহেবদের গালি খাবেন, তার চাকরি চলে যাবে। যন্ত্রের তো সেই সমস্যা নেই, যন্ত্রকে কেউ গালিও দিবে না বা তার চাকরিও চলে যাবে না। তারপরেও মানুষ কেন এত যন্ত্র যন্ত্র করে? কম্পিউটার তার কাছে অসহ্য লাগছে। অনেকটা টেলিভিশনের মতো একটা জিনিস, হিসাব নিকাশ সব পর্দায় উঠে আসছে। এমনিতেই টেলিভিশন তার ভালো লাগে না, বাসায় তিনি কখনো টিভি দেখেন না। যে যেটা অপছন্দ করে তার কপালে সেটাই জোটে, এটা বোধহয় সত্যি। তিনি টিভি পছন্দ করেন না, অথচ এখন থেকে টিভির মতো একটা জিনিস সবসময় তার টেবিলে থাকবে। অফিসে যতক্ষণ থাকবেন তাকে তাকিয়ে থাকতে হবে টিভির পর্দার দিকে, যে পর্দায় গান বাজনা হবে না, শুধু হিসাব নিকাশ হবে। কোনো মানে হয়? অফিস শুরু হয় 9টার সময়। শওকত সাহেব 9টা বাজার ঠিক 10 মিনিট আগেই অফিসে ঢোকেন। তার টেবিলের পিরিচে 1 গ্লাস পানি থাকে, তিনি পানিটা খান। তারপর 3 বার কুল হু আল্লাহু পড়ে কাজকর্ম শুরু করেন। এটা তার নিত্যদিনের রুটিন। আজ অফিসে এসে দেখেন কম্পিউটারের চ্যাংরা ছেলেটা সাজেদুল করিম তার টেবিলের সামনের চেয়ারে বসে ভ্রু কুচকে সিগারেট টানছে। পিরিচে ঢাকা পানির গ্লাসটা খালি। সাজেদুল করিম খেয়ে ফেলেছে নিশ্চয়ই। সাজেদুল করিম শওকত সাহেবকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? ভালো আছি। আজ আপনার জন্য সকাল সকাল চলে এসেছি। ও আচ্ছা। জিএম সাহেব খুব রাগারাগি করেছিলেন, আপনাকে কম্পিউটারটা শেখাতে পারছি না। আজ ঠিক করেছি সারাদিন আপনার সঙ্গেই থাকবো। শওকত সাহেব শুকনো মুখে বললেন, আচ্ছা। আমরা চা খাই, চা খেয়ে শুরু করি, কি বলেন স্যার? শওকত সাহেব কিছু বললেন না, বেল টিপে বেয়ারাকে চা দিতে বললেন। সাজেদুল করিম হাসি মুখে বললেন, গতকাল যা যা বলেছিলাম সেসব কি আপনার মনে আছে স্যার? শওকত সাহেবের কিছুই মনে নেই, তবু তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। একটা ছোটখাটো ভাইবা হয়ে যাক স্যার, কি বলুন? মেগাবাইট ব্যাপারটা মনে আছে কি? মনে নেই। র্যাম কি সেটা মনে আছে? না। মনে না থাকলে নাই, এটা এমন কিছু জরুরি ব্যাপার না। মেগাবাইট, র্যাম সব হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা হিসাব। এক একজন মানুষের যেমন স্মৃতিশক্তি থাকে অসাধারণ, আবার কিছু কিছু কম্পিউটারের স্মৃতিশক্তি সাধারণ মানের। মেগাবাইট হচ্ছে স্মৃতিশক্তির একটা হিসাব। মেগা হলো 10⁶, আর বাইট হলো 10⁶ ভাগের 1 ভাগ। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্যার বুঝতে পারছেন? শওকত সাহেব কিছু বোঝেননি, তারপরেও বললেন, বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পিউটার হলো আয়নার মতো। আয়নার মতো? হ্যাঁ স্যার, আয়নার মতো। আয়নাতে যেমন হয়, আয়নার সামনে যা থাকে তাই আয়নাতে দেখা যায়, কম্পিউটারেও তাই।
কম্পিউটারকে আপনি যা দেবেন সে তাই আপনাকে দেখাবে। নিজে থেকে বানিয়ে সে তো আপনাকে কিছু দেবে না। তার কি সেই ক্ষমতা আছে? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখন আসুন মেমোরি এবং হার্ড ডিস্ক এই দুইয়ের ভেতরের পার্থক্যটা আপনাকে বুঝিয়ে বলি। আমার কথা মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ। শওকত সাহেব আসলে মন দিয়ে কিছুই শুনছেন না। আয়নার কথায় তার নিজের আয়নাটার কথা মনে পড়ে গেছে। ব্যাপারটা কি? আয়নার ভেতরে ছোট মেয়েটা এলো কিভাবে? মেয়েটা কে? তার নাম কি? চোখ পিটপিট করে তার দিকে তাকাচ্ছিল। বেয়ারা চা নিয়ে এসেছে। শওকত সাহেব চায়ের কাপে অন্যমনস্ক ভঙ্গিতে চুমুক দিচ্ছেন। সাজেদুল করিম বলল, স্যার। হ্যাঁ। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না তো। তাহলে আসুন কম্পিউটারের ফাইল কিভাবে খুলতে হয় আপনাকে বলি। শুধু মুখে বললে হবে না, হাতে কলমে দেখাতে হবে। হার্ড ডিস্ক হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট। সব ফাইল আছে হার্ড ডিস্কে। সেখান থেকে একটা বিশেষ ফাইল কিভাবে বের করব? বিকাল 4টা পর্যন্ত শওকত সাহেব কম্পিউটার নিয়ে খটখট করলেন। লাভের মধ্যে লাভ হলো তার মাথা ধরে গেল, প্রচন্ড মাথা ধরা। সাজেদুল করিমকে মাথা ধরার ব্যাপারটা জানতে দিলেন না। বেচারা এত আগ্রহ করে বোঝাচ্ছে, তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কম্পিউটারের মতো সহজ কিছু পৃথিবীতে তৈরি হয়নি। স্যার, আজকে এই পর্যন্তই থাক, কাল আবার নতুন করে শুরু করব। আচ্ছা। অফিস থেকে বেরোবার আগে জিএম সাহেব শওকত সাহেবকে ডেকে পাঠালেন। শওকত সাহেবের বুক কেঁপে উঠল। জিএম সাহেবকে তিনি কম্পিউটারের মতোই ভয় পান। যদিও ভদ্রলোক অত্যন্ত মিষ্টভাষী, হাসি মুখ ছাড়া কোনো কথাই বলতে পারেন না। জিএম সাহেবের ঘরে ঢুকতেই তিনি হাসি মুখে বললেন, কেমন আছেন শওকত সাহেব? জি স্যার, ভালো। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? শওকত সাহেব বসলেন। তার বুক কাঁপছে, পানির পিপাসা পেয়ে গেছে। আপনার শরীর কি খারাপ? জি না স্যার। দেখে অবশ্যই মনে হচ্ছে শরীর খারাপ। যাই হোক, কম্পিউটার শেখার কতদূর হলো? শওকত সাহেব কিছু বললেন না, মাথা নিচু করে বসে রইলেন। জিএম সাহেব বললেন, আমি সাজেদুল করিমকে গতকাল কঠিন বকা দিয়েছি। তাকে বলেছি, তুমি কেমন ছেলে, সামান্য একটা জিনিস শওকত সাহেবকে শেখাতে পারছো না। তার দোষ নেই স্যার, সে চেষ্টার ত্রুটি করছে না। আসলে আমিই শিখতে পারছি না। পারছেন না কেন? বুঝতে পারছি না স্যার। কম্পিউটার তো আজ ছেলে খেলা। 7-8 বছরের বাচ্চারা কম্পিউটার দিয়ে খেলছে, আপনি পারবেন না কেন? আপনাকে তো পারতেই হবে। পুরোনো দিনের মতো কাগজে কলমে বসে বসে হিসাব করবেন আর মুখে বিড়বিড় করবেন, হাতে আছে 5, তা তো হবে না। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যা হবে সব কম্পিউটারে হবে। জি স্যার। নতুন টেকনোলজি যারা নিতে পারবে না তাদের তো আমাদের প্রয়োজন নেই। ডারউইনের সেই থিওরি, সার্ভাইভাল ফর দি ফিটেস্ট, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আজ যান, চেষ্টা করুন ব্যাপারটা শিখে নিতে। এটা এমন কিছু না, আপনার নিজের ভেতরে শেখার চেষ্টা থাকতে হবে। আপনি যদি ধরেই নেন কোনোদিন শিখতে পারবেন না, তাহলে তো কোনোদিনই শিখতে পারবেন না, ঠিক না? জি স্যার, ঠিক। আচ্ছা, যান তাহলে। বেরোবার সময় তিনি দরজায় ধাক্কা খেলেন। ডান চোখের উপর কপালে সুপুরির মতো ফুলে উঠল। মাথা ধরাটা আরো বাড়ল। শওকত সাহেব মাথা ধরা নিয়ে বাসায় ফিরলেন। বাসা খালি, শুধু কাজের বুয়া আছে। বাকি সবাই নাকি বিয়ে বাড়িতে গেছে। ফিরতে রাত হবে, আবার না ফেরার সম্ভাবনাও আছে। কার বিয়ে শওকত সাহেব কিছুই জানেন না। তাকে কেউ কিছু বলেনি, বলার প্রয়োজন মনে করেনি। তিনি হাত মুখ ধুয়ে বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে রইলেন। ফানবক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প আয়নার প্রথম পর্ব। পরের পর্বগুলো শুনতে আমাদের সাথে থাকুন এবং ফানবক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।